আপনার নিজের গল্পের ঠিকানা লোককথায় আপনাদের স্বাগত। মুহূর্তের অনুভূতিগুলি যেখানে গল্প হয়ে ফুটে ওঠে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সায়ন রুদ্রর কলমে তারানাথ তান্ত্রিক ও কালো বিড়াল। জন্ম 18 জুলাই 1992। বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসেবে বিশেষভাবে জনপ্রিয়। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা নানা গল্প নিয়ে অডিও স্টোরি হয়েছে। এই কাহিনীটি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন মাত্র। কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো চরিত্রের সাথে বা কোনো ঘটনার সাথে এই কাহিনীর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। কাহিনীতে কিছু তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে, যা শুধুমাত্র গল্পের আবহ সৃষ্টির জন্য, কোনো রকম কুসংস্কার বা ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কালো বিড়াল। আচ্ছা ঠাকুরমশাই, সকল মানুষের জীবনে কি কোনো না কোনো রহস্য থাকে? তারানাথকে বললাম কথাটা। আজকে ছুটির দিন, বিকেলবেলা এসেছি তারানাথের বাড়িতে। আজ আর কিশোরী নেই আমার সাথে, তাই আমি একা এসেছি তারানাথের বাড়িতে। আসলে একটা বিশেষ ব্যাপারে গিন্নির সাথে একটু তর্কাতর্কি চলেছিল, তাই বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম তারানাথের বাড়ি থেকে ঘুরেই আসি। অনেকদিন আসাও হয়নি তারানাথের বাড়িতে। যাওয়ার সময় আজ তারানাথের জন্য কিছু নেওয়ার কথা একেবারেই মাথা থেকে উবে গিয়েছিল। এতে হয়তো তারানাথ বিশেষ কিছু মনে করেননি। আমাকে বসতে বলল তক্তপোষের উপরে। নিজে উঠে গিয়ে আমার জন্য মুড়ি আর বাতাসা নিয়ে এলো। আমার মুখ দেখেই হয়তো তারানাথ বুঝতে পেরেছিল আমার মনটা বিশেষ ভালো নেই, তাই বিশেষ কথাবার্তা হচ্ছিল না আমাদের মধ্যে। কিন্তু একেবারে চুপ করে থাকাটাও দৃষ্টিকটু, তাই আমি কথা বলা শুরু করলাম। বললাম, আচ্ছা ঠাকুরমশাই, ধরুন আমি দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, অফিস যাচ্ছি, কাজ করছি, এরই মধ্যে আমার জীবনেও কি কোনো গোপন রহস্য ঘনীভূত হয়ে রয়েছে? মানে কোনো অলৌকিক ঘটনা কি আমার সঙ্গেও যে কোনো দিন ঘটতে পারে? দেখো বিভূতি, এ জগৎ সংসার ঘোর রহস্যময়। এখানে ভগবান যেমন রয়েছেন, তেমনি ভূত, প্রেত, পিশাচ এদের অস্তিত্বও রয়েছে। প্রত্যেক মানুষের জীবনে যে কোনো সময়েই অলৌকিক বা অবাস্তব ঘটনা ঘটতে পারে। অলৌকিক মানেই যে শুধু ভৌতিক ঘটনা তা কিন্তু নয়। যে সমস্ত ঘটনার বাস্তব ব্যাখ্যা পাওয়া যায় না, তাই অলৌকিক ঘটনা। তুমি হয়তো অনেককেই বলতে শুনেছ যে আমি তো জীবনে কোনোদিনও কারো খারাপ করিনি, তবু আমার সাথেই কেন এমন খারাপটাই ঘটছে। এমন হতেই পারে সেই মানুষটা হয়তো জ্ঞানত কোনো খারাপ কাজ করেননি, কিন্তু মনের অজান্তেই হয়তো কোনো দিন তিনি কোনো খারাপ কাজ করেছিলেন, যার কারণে তাকে সারা জীবন সেই পাপের ফল ভোগ করে যেতে হচ্ছে। উপরে যিনি ভগবান বসে রয়েছেন, তিনি সব কিছুরই হিসেব রাখেন, বুঝলে? তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। বা হয়তো এমনও হতে পারে যে আগের জন্মে তিনি হয়তো বড় কোনো অপরাধ করেছিলেন, তার কারণে এ জন্মে তার সেই অপরাধের শাস্তি ভোগ করতে হচ্ছে। এ প্রসঙ্গে তোমাকে একটা ঘটনা বলতে পারি, মহাভারতের ঘটনা। তুমি তো জানোই, কুরুক্ষেত্রের যুদ্ধে মহামহিম ভীষ্ম কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন
এবং অর্জুনের নিক্ষিপ্ত বাণের আঘাতে তাকে অনেক দিন পর্যন্ত শরশয্যায় থাকতে হয়েছিল। তিনি মারা যাননি, কারণ তার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। এই সময় তিনি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জীবদ্দশাতে তো তিনি কোনো পাপ কার্য করেননি, তবে এই শেষ সময় এসে তাকে কেন এত অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে এই জন্ম নেওয়ার বেশ কিছু জন্ম আগে তিনি এক রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মে তিনি একদিন যখন শিকারের উদ্দেশ্যে বনের মধ্যে ঘুরছিলেন, তখন তিনি দেখলেন তার যাবার পথ আটকে একটি সাপ বসে আছে। তখন তিনি ঘোড়া থেকে নেমে তার তরবারি বার করে সেই সাপটিকে সাবধানে তুলে তাকে ছুঁড়ে ফেলেছিলেন জঙ্গলের ভিতরের দিকে। তারপর তিনি আবার তার নির্দিষ্ট পথে গমন করেছিলেন। কিন্তু তিনি এটা জানতেও পারেননি যে সেই সাপটি গিয়ে পড়েছিল একটি কাটা গাছের মধ্যে, এবং সেই কাটা গাছ থেকে সে যতই বেরোনোর চেষ্টা করছিল তত সেই সাপটি কাঁটায় বিদ্ধ হচ্ছিল। এইভাবে 18 দিন সেই ভয়ানক যন্ত্রণা ভোগ করে 19তম দিন গিয়ে মারা গিয়েছিল। এই কাঁটায় বিদ্ধ অবস্থায় থাকাকালীন সে প্রতি মুহূর্তেই মনে মনে বলেছিল, যে মানুষ তার এরকম দুর্গতি করল সেও যেন তার মতোই এরম অসহ্য যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেন। তাই সেই সাপের অভিশাপের কারণেই আজ মহামহিম ভীষ্মের এই অবস্থা। তখন মহামহিম ভীষ্ম শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে সেই ঘটনা তো তার অনেক জন্ম আগেকার কথা। এরপরও তিনি অনেকগুলো জন্ম লাভ করেছিলেন, তবে এই জন্মেই কেন তাকে এমন অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন যে এর পরের যতগুলো জন্ম তিনি পেয়েছিলেন সকল জন্মেতে তিনি শুধু পুণ্যই করেছিলেন, তাই সেই অভিশাপ সেই জন্মগুলোতে ফলপ্রসূ হয়নি। কিন্তু এই জন্মে তিনি একটি গুরুতর অন্যায় করেছিলেন। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তিনি রাজসভায় কোনো রকম প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়েছিলেন। অন্যায় করাটাও যেমন অপরাধ, ঠিক তেমনি অন্যায় চোখের সামনে দেখে কোনো রকম প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে দেখাটাও সমান অপরাধ। তাই এই অপরাধের কারণেই তিনি মহাশক্তিমান ভীষ্ম আজ এই শরশয্যাতে রয়েছেন। কথাটা বলে তারানাথ চুপ করল। আমি তারানাথের কথা শুনতে শুনতে অবাক হয়ে তারানাথকে বললাম, সত্যি ঠাকুরমশাই, আপনার জ্ঞানের ভান্ডার অপরিসীম। আপনার কাছে আসলে অনেক কিছু সম্পর্কে জানতে পারি। আমি নগণ্য মানুষ, আমি আর কতটুকুনি জানি বলো? এ সব কিছুই গীতায় লেখা আছে। এজন্যই বলা হয় সকল মানুষেরই অন্তত একবার হলেও শ্রীমদ্ ভগবদ গীতা পড়া দরকার। আচ্ছা ঠাকুরমশাই, আপনার তো অনেক অভিজ্ঞতা, তো আপনার জীবনেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি? না, ঠিক আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছিল বললে ভুল হবে। তবে একবার আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম, সেই কথাই তাহলে তোমাকে বলি, শোনো। তখন আমার বেশ নাম ডাক। আশেপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে মানুষজন আমার কাছে আসতো তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। আমিও তাদের সমস্যার যথাসাধ্য সমাধান করার চেষ্টা করতাম। তো এমনই একদিন হেমন্তের সকালবেলাতে
আমি তখন বাড়িতে বসে হুকোয় টান দিচ্ছিলাম। ঠিক সেই সময় একজন যুবক ঢুকলো আমার ঘরে। তার পোশাক পরিচ্ছদ দেখে তাকে সাধারণই মনে হলো। আমি তাকে বসতে বললে সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার পাশে বসলো। বুঝতে পারলাম এই অচেনা ব্যক্তি নিশ্চয়ই আমার কাছে কোনো সমস্যা নিয়ে এসেছে। মুখে বললাম, বলুন আপনি কি কারণে আমার কাছে এসেছেন? তখন সেই ভদ্রলোক বললেন, এর নাম হয় ঠাকুর মশাই, আমার নাম ভোজগোপাল মণ্ডল। আমি থাকি এইখান দিয়া কয়েক ক্রোশ দূর মতিপুর গ্রামে। সেইখানে আমার নিজস্ব জমি জমা আছে, চাষবাস কইরা খাই। আপনি হয়তো আমারে চিনবেন না। আসলে একটা বিশেষ দরকারে এই আশেপাশের 2-3 গ্রামে আপনার খুব নাম ডাক শুনেছি, তাই আপনার কাছে মানে একটা বিশেষ সমস্যার মুখোমুখি হয়ে আইছি আর কি। বলুন আপনি কি বলতে চাইছেন? ব্রজগোপাল বাবুর একটু আমতা আমতা ভাব দেখে তাকে বললাম কথাটা। আমার কথাতে তিনি মনে হলো বেশ একটু আশ্বস্ত হলেন। আবার বলতে শুরু করলেন, তাহলে হয়েছে কি, আমার বউ এখন অন্তঃসত্ত্বা। কয়েক মাস আগে সে গর্ভবতী হয়েছে। আমার বাড়িতে শুধু আমি আর আমার বউ সুশীলা থাকি। আমার মা ছোটবেলাতেই মারা গেছে, আর বাবা মারা গেছে কয়েক বছর আগে। প্রায় 2 বছর আগে আমার সাথে সুশীলার বিয়ে হয়। আমার বউ সুশীলা খুব ভালো মেয়ে, জানেন, যেমন লক্ষ্মীবন্ত তেমনই ঘরের কাজকর্মেও খুব ভালো। এইভাবেই ভালোভাবে সুখেই কাটতাছিল আমাদের জীবন। কিন্তু হঠাৎ করে কি হইল একদিন। একটু থামলেন ব্রজগোপাল বাবু। বুঝলাম হয়তো তিনি যে কথাটা বলতে যাচ্ছেন তার জন্য একটু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। সেদিন আমি মাঠ দিয়ে আইসা ঘরের দাওয়ায় খাইতে বসি। ঠিক সেই সময় সুশীলা হঠাৎ কইয়া উঠল, দেখেছ, বিড়ালটা আবার এসেছে। হেই হেই, যা যা, দূর হ। কথাখান কইয়া সুশীলা বাড়িতে আসা কোনো বিড়াল রে তাড়ানোর জন্য বাড়ির উঠানে নামা গেল। আমি সুশীলার কথা শুনে তাকালাম উঠানের দিকে, কিন্তু সেখানে তাকায় আমি কোনো বিড়াল রে দেখতে পাইলাম না। কিছুক্ষণ পর সুশীলা উঠান দিয়া উঠা ইসা দাওয়ায় বইল আর কইল, এই তাড়িয়ে দিয়ে এলাম গো, আজ সকাল থেকে জ্বালিয়ে মারছে বিড়ালটা। উফ! সুশীলার কথাগুলো শুনে মনে হইল বিড়ালটার উপর তার খুব রাগ হইছে। হয়তো আজ খুব বিরক্ত করছে বিড়ালটা তারে। সেদিনের সেই ঘটনাটা আমার অস্বাভাবিক লাগেনি ঠাকুরমশাই, জানেন। বাড়ির মধ্যে একটা বিড়াল আসতেই পারে, তাতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? এ তো আকসার ঘটনা, এতে তো অস্বাভাবিক লাগনের কিছু নাই। কিন্তু যখন দেখলাম পরের দিনও ঠিক একই ঘটনা ঘটে, আমি কাজ দিয়া বাড়ি ফিরছি, একটু দাওয়ায় বসে জিরোয় নিতাছি আর কি। ঠিক এই সময় সুশীলা কয়ে উঠল, ওই ওই দেখো, বিড়ালটা আবার এসেছে। কি বজ্জাত বিড়াল, একটু তাড়িয়ে দাও না গো। আমি আবার সুশীলার ইশারা দেখা তাকাইলাম ডান দিকে উঠানের দিকে। সেখানে তাকায়া দেখি সেখানে কিন্তু কোনো বিড়াল নাই। সুশীলারে জিগাইলাম, কই বিড়াল? আমি তো কোনো বিড়ালরে দেখতে পাইতেছি না। আরে ওই কালো রঙের বিড়ালটাকে তুমি দেখতে পারছো না? ওই দেখো না, কপালের মাঝে একটা কাটা দাগ রয়েছে যে, দেখো। ইহ মাগো, কি কুৎসিত দেখতে বিড়ালটাকে। কই, আমি তো কিছু দেখি না। সত্য সত্যই আমি সেইখানে কালো কেন, কোনো রঙের বিড়ালই দেখতে পাইতেছিলাম না।
হয়তো অন্ধকার হয়ে যাচ্ছে কইয়া কালোর সঙ্গে কালো মিশা বিড়ালটারে দেখা যাচ্ছে না ভাবলাম, কিন্তু তখনও পুরোপুরি অন্ধকার হয় নাই। শেষ বিকালের আলো তখনও তো কিছুটা ছিল। আর তাই যদি হইব, যদি অন্ধকারে বিড়ালটারে নাই দেখা যাইব, তাহলে সুশীলা বা তারে দেখছে কেমনি? এইবার একটু ঝাঁঝালো স্বরেই সুশীলা আমারে বইলা উঠলো, আরে অদ্ভুত তো, চোখের মাথাটা কি একেবারে খেয়েছো তুমি? আরে ওই তো চোখের সামনেই তো বসে আছে আর সমানে ম্যাও ম্যাও করে যাচ্ছে। হেই হেই, যা হাট, যা এখান থেকে। শেষের কথাগুলা ওই অদৃশ্য বিড়ালটার জন্য বলল সুশীলা। কিছুক্ষণ পরে তার মুখের ভাব দেখা বুঝতে পারলাম বিড়ালটা বোধহয় চইলা গেছে বাড়ি থেকে। বিড়ালটার বাড়িতে থাকা বা চইলা যাওয়া কিছুই আমার নজরে আসে না। তাহলে কি শুধুমাত্র সুশীলাই দেখতে পাইতেছে ওই কালো অদৃশ্য বিড়ালটারে? না না, তা আবার কখনো হইতে পারে? অহেতুক বাজে চিন্তা করি আমি, এটা আমি মনে মনে ভাবলাম জানেন। এরপর 2 দিন সব ঠিকঠাকই ছিল। ওই 2 দিন আর কোনো কালো বিড়াল রে আর দেখতে পাইনি সুশীলা। এরপর হঠাৎ করে একদিন মাঝরাতে সুশীলা ঘুমের মধ্যে আওয়াজ কইরা ওঠে, হেই হেই, যা 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 এখান থেকে, যা। সে অবশ্য আমারে ডাকে নাই। হঠাৎ ঘুম ভাঙা দেখি সুশীলা চৌকির উপর বসে আছে আর এক দৃষ্টে তাকায় রয়েছে ঘরের বন্ধ দোরের দিকা, আর সমানে বইলা চলতেছে, হেই হেই, যা 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 এখান থেকে, যা। আমি সুশীলার এইসব অদ্ভুত কাণ্ড দেখা তারে অবাক হইয়া জিগাইলাম, কি হয়েছে সুশীলা, এইভাবে চিৎকার করো কেন? দেখো দেখো খালি, বিড়ালটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে একেবারে, কত বড় সাহস! দোরের দিকে এক দৃষ্টে তাকায়া থাইকা কথাটা কইল সুশীলা, বিড়াল? কই বিড়াল? সুশীলার কথায় অবাক হইয়া কইলাম আমি, কারণ এই ঘরে আমি কোনো বিড়ালকে দেখতেই পাইতেছি না। আর বিড়াল ঘরের মধ্যে ঢুকবেই বা কোথ দিয়া? ঘরের দরজা জানলা হগলি তো বন্ধ। আর কই বিড়াল? ঘরেতে কোনো বিড়াল নাই এই হতা সুশীলারে বিশ্বাস করাইবার জন্য আমি ঘরের দোরের সামনে গিয়া দাঁড়াইলাম। দেখো, এই দেখো, এইখানে আমি দাঁড়াই আছি, কই বিড়াল? ও, বিড়াল তাহলে নেই? কথাখান খুব অদ্ভুতভাবেই বলল সুশীলা, যেন আমি এখন যেইখানে দাঁড়ায় আছি ঠিক সেইখানটায় এখন বিড়াল ছিল। আমি যাওয়ার পরেই সে যেন কোথায় চলে গেছে। না সুশীলা, এটা কোনো বিড়াল নাই, তুমি মিশা স্বপ্ন দেখছো। সুশীলার পাশে গিয়া বৈশা শান্তভাবে বললাম তার কথাখান। দেখো সুশীলা, এখন তুমি একা নও, তোমার মধ্যে যে আরো একজন রয়েছে। সুশীলার পাশে বৈশা আমি তার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া শান্তভাবে বললাম কথাটা। এখন বাচ্চাদের মতো এরকম সব সময় ভয় পাইলে চলবে কেমন করে বলো দেখি? তাহলে যে ওর ক্ষতি হইতে পারে বলো? সুশীলা কিছু না বইলা চুপচাপ সম্মতিসূচক মাথা নাড়াইল। সে বুঝতে পারলো আসলে সে স্বপ্নই দেখছিল, আর আমার কথাটাও নেহাত অমূলক নয়। নাও এবার ঘুমায়া পড়ো, অনেক রাত হয়েছে। দেখো ঘরের মধ্যে কোনো বিড়াল নাই। আমার কথা শুনা সুশীলা চুপ করে শুয়ে পড়ল। আজ রাতের মতো গত দিনগুলোতে যে বিড়ালটা সে চোখে দেখছে তার বাস্তব কোনো অস্তিত্ব নাই, সেটা স্পষ্টই বুঝতে পারলাম। কিন্তু সে হঠাৎ এমন কিছু দেখছে কেন, এইটা আমি বুঝতে পারলাম না ঠাকুরমশাই। পরের দিন আমার বাড়িতে এলেন আমার শাশুড়ি মা, মানে সুশীলার মা আর কি। অন্তঃসত্ত্বা এই খবরটা শুনা তিনি তার মেয়েরে দেখতে আসছেন। অনেকদিন পর নিজের মারে দেখতে পায়া সুশীলা তো খুব খুশি। মা মেয়েতে জমিয়ে খোশ গল্প শুরু করে দিল। আমিও সেদিন আর কাজে গেলাম না, আসলে শরীরটাও ভালো লাগতেছিল না। আর বিকালের দিকে গিয়েছিলাম একটু হাটে।
আমাদের গায়ে সপ্তাহে ওই একদিনই হাট বসে, সেই হাটের দিনকে ভিড়ও হয়। হাট দিয়া সব মাছ সবজি যাবতীয় জিনিস কিনা লই আইলাম। হাট দিয়ে আসার পর আমার কেন জানি না মনে হচ্ছিল মা, মানে আমার শাশুড়ি মা, আমার কিছু একটা বলতে চাইতেছেন। যে কোনো কারণেই হোক তিনি তা বলতে পারতেছেন না। ব্যাপার খান যে আমি ঠিকই আন্দাজ করছিলাম এইটা বুঝতে পারলাম পরদিন সকালবেলা। শাশুড়ি মা বাড়িতে চলে যাওয়ার জন্য সুশীলার কাছ দিয়ে বিদায় নিলেন। আমি শাশুড়ি মারে একটু এগিয়ে দিতে গিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমারে হঠাৎ কইলেন, আচ্ছা জামাই বাবা জীবন, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ মা বলেন না, কি কইবেন বলেন। শাশুড়ি মারে একটু ইতস্তত করতে দেখে আমি তারে আশ্বস্ত করে কথা খান কইলাম, যদিও তিনি আসলে আমারে কি বলবেন সেইটাই আমি বুঝতে পারতেছিলাম না। আচ্ছা বাবা, তুমি কি বাড়িতে কোনো কালো রঙের বিড়াল দেখতে পাও? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। বুঝলাম সুশীলা হয়তো শাশুড়ি মারে সেই বিড়ালটার কথা কইছে। না না মা, বাড়িতে তো আমি কোনো বিড়াল দেখতেই পাই না। অবশ্য সুশীলা আমারে বারবার বলে একটা কালো রঙের বিড়ালের কথা। ও আমাকেও বলেছে জানো বাবা, ওর সামনেই নাকি ওই বিড়ালটা এসে বসেছিল। বেশ একটু সন্দেহের স্বরেই কথা খান কইল শাশুড়ি মা। অথচ বিশ্বাস করো, যেখানে আমাকে দেখালো ওই জায়গায় কিন্তু আমি কোনো বিড়াল দেখতে পাইনি। এমনকি বাড়ির কোথাও আমি কোনো বিড়াল টিড়াল দেখতে পাইনি। অথচ বলছিল বিড়ালটা নাকি রোজ আসে, এসে এসে ওর কাছে নাকি বসে থাকে, বিশ্রী রকমের ডাক ডাকে নাকি সে। কোনো সাধারণ বিড়ালের মতো নয় সেই ডাক, দাঁড়ালেও নাকি যেতে চায় না। ওই সময়ও সে দাওয়ায় এক কোণের দিকে তাকিয়ে এমনভাবে কথা বলছিল যেন যেন সত্যিই সেখানে কোনো বিড়াল আছে এবং ও তাকে তাড়াচ্ছে। কিছুক্ষণ পরে আবার নিজে থেকেই থেমে গেল। মনে হলো বিড়ালটা তখন চলে গেছে। অথচ বিশ্বাস করো বাবা, আমি কিন্তু ওখানে ওখানে কিচ্ছু দেখতে পাইনি। হ্যাঁ আমিও জানি ব্যাপারটা। সুশীলা আমারে বলছে ওই বিড়ালটার কথা। শাশুড়ি মারে আমি বললাম কথা খান। কি ব্যাপার বলো তো বাবা জীবন, ও এমন করছে কেন? মানে ওর সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যার সাথে কোনো বিড়ালের কোনো সংযোগ আছে, কোনো বিড়াল জড়িত? না না মা, এই কয়দিনের মধ্যে এমন কিছু ঘটছে বলে তো আমার মনে পড়তেছে না। আপনি চিন্তা করবেন না, আমি তবু ওরে একবার জিগাইব। আমার মনে হয় এটা সম্পূর্ণ ওর ভুল ধারণা। কোনো বিশেষ কিছুর ভয় থেকে ওই মনে ওর বিড়ালের ধারণাটা আইছে আর কি। ওকে তুমি একটু দেখো বাবা, আমার একটাই মাত্র মেয়ে। আমার শাশুড়ি মা বললেন। তারে দেখা বেশ চিন্তিত বলেই মনে হইল। আর তাছাড়া ওর গর্ভে এখন তোমার সন্তান আছে। ঠিক আছে মা, আমি যথাসাধ্য চেষ্টা করব ওর মন থেকে বিড়ালের ধারণাটা মুছে ফেলা যায় কিনা। আচ্ছা আমি এখন আসি তাহলে। হ্যাঁ আসি। হ্যাঁ জানেন ঠাকুরমশাই, শাশুড়ি মা চইলা গেলেন, আমিও বাড়ি ফিরে আইলাম। বাড়িতে ঢোকার মুখে শুনতে পাইলাম সুশীলা অদ্ভুত রকম চিৎকার করতে আছে। হেই হেই যা যা বলছি, অপয়া অলক্ষী। তার এই চিৎকারে শুধু রাগ নয়, কিছুটা ভয়ের আভাসও পাইলাম। বাড়িতে ঢুইক্কা দেখি সুশীলা দাওয়ায় দাঁড়াইয়া উঠানে থাকা কারোর উদ্দেশ্যে কথাগুলো কইতে আছে। এখন তো রাতের বেলা নয়, তাই দিনের আলোতে স্পষ্টই দেখা যাইতে আছে। উঠানে কোনো মানুষ তো নাই, এমনকি কোনো পশু পাখিও নাই, কিন্তু সুশীলা কার উপর চাইতে আছে। যা যা এখান থেকে, হত ছাড়া বেড়াল। এই একদম এগোবি না বলছি, একদম এগোবি না। আমি তাড়াতাড়ি গেলাম সুশীলার কাছে। তারে কইলাম, কি হইল সুশীলা, তুমি অমন ভাবে চেঁচাও কেন? কার উপর চেঁচাইতেছো? কে আছে ওখানে? ওই যে ওই দেখো, বিড়ালটা আমার দিকে কেমন এগিয়ে আসছে। ওকে ওকে চলে যেতে বলো। আঙুল দিয়া উঠানের
কোনো এক অদৃশ্য বিড়ালের দিকে নির্দেশ করে সুশীলা কইল, দেখো দেখো, ওর চোখ দুটো কেমন ভয়ানক ভাবে জ্বলছে। দেখো আমার দিকে এগিয়ে আসছে। ওকে ওকে চলে যেতে বলো না, ওকে চলে যেতে বলো। এই কথা বলতে বলতে হঠাৎ করে সুশীলা অজ্ঞান হয়ে পড়লো। ঠাকুরমশাই, আমি একটু ভয় পাইয়া গেলাম। আমি ওরে নিয়ে শুয়ে দিলাম চৌকির উপরে। হয়তো ও ভয় পাইয়া অজ্ঞান হয়ে গেছে। কবিরাজ মশাইয়ের ডাইকা নিয়ে আইলাম। তিনি ভালো করে দেখলেন আর কইলেন, চিন্তার কোনো কারণ নাই, এই সময় এইরকম একটু আধটু হইয়াই থাকে, সাময়িক দুর্বলতার কারণেই নাকি হয়েছে এরকমটা। সেই বিড়ালের ব্যাপারটা কিন্তু আর কবিরাজ মশাইরে কইলাম না, খুবই ছোট ব্যাপার ভেবেছিলাম তখন। কিন্তু সেই দিনের পর থেকে সেইটাই বড় ব্যাপার হইয়া দাঁড়ালো ঠাকুর মশাই। সেই দিনের পর থেকে প্রায় সব সময় ঘরের ভেতর না হয় ঘরের বাইরে সে সেই কালো বিড়ালটারে দেখতে পাইতো। ধীরে ধীরে তার অবস্থা এমনই হইতে লাগলো যে বিড়ালের ভয়ে প্রায় সব সময় আতঙ্কিত হইয়া থাকতো সে। ঘর থেকে বাইরে বেরোতেও ভয় পাইতো, এমনকি ঘরের মধ্যে থাকলেও সে কইতো, ওই দেখো বিড়ালটা আবার এইছে। ওমাগো, কি ভয়ানক চোখ দুটো। এই জগতের প্রাণী নয় সে। ওমাগো, ওকে তাড়িয়ে দাও না, ওকে তাড়িয়ে দাও। ওই দেখো ও ডাকছে। শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? সেই ভয়ানক কান্নার আওয়াজ এক্ষুনি চলে আসবে ঘরে, এক্ষুনি চলে আসবে ঘরে। বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, জানলা দরজা সব বন্ধ করে দাও। বিশ্বাস করেন ঠাকুরমশাই, কোন রকম কালো বিড়ালরে আমি কোনো দিনও দেখতে পাই নাই। উপায়ন্তর না দেখা আমি শাশুড়ি মারে খবর পাঠালাম, কারণ ও যেরকম সবসময় ভয়ে ভয়ে থাকতেছে, তাতে ওর কাছে সবসময় একজনের থাকা দরকার। আর আমি কতদিন কাজকর্ম ফালে রেখে ওর কাছে থাকবো কোনতো? হ্যাঁ, তাছাড়া নতুন ধান লাগানোর সময় এইভাবে ঘরে বসে থাকলে চলে? কেমন কইরা বলুন? শাশুড়ি মা আসলেন, সুশীলাকে সঙ্গে করে ওনার বাড়ি নিয়ে যেতে চাইলেন। বললেন এই বাড়িতে নিশ্চয়ই অমঙ্গলজনক কিছু আছে, তাই ও সবসময় ভয় পাইতেছে। কিন্তু সুশীলা রাজি হলো না। ও রাজি না হওয়ার অবশ্য একখান কারণও ছিল। আমি যে ওরে খুব ভালোবাসি, তেমনি আমি যেমন ওরে খুব ভালোবাসি, ও তেমন আমারে খুব ভালোবাসে ঠাকুর মশাই। তাই হয়তো এই সময় ও আমার সাইডে থাকতে চায় না। আর হয়তো ও জানে ওকে সাইডে আমার বড় কষ্ট হইব। আরো একটা কারণ অবশ্য থাকতে পারে। আসলে সুশীলার বাবা মারা গেছেন কয়েক বছর আগে, তাই ওর বাড়িতে ওর মা এখন একাই থাকেন, বড় কষ্টে জীবন যাপন করেন। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই হয়তো মায়ের কষ্ট বাড়াতে চাইল না। যাই হোক, ধীরে ধীরে সুশীলার এই রোগটা, রোগ কিনা বলতে পারবো না, তবে রোগী হোক বা ভয় হোক, যেন দিনের দিন বাড়তে লাগলো। সেই কালো বিড়ালটারে যারে সুশীলা যখন তখন দেখতে পেত, আমি কেন, তার মাও কোনোদিনও তারে দেখতে পায় নাই। এমনকি কেউই হয়তো সেই বিড়ালটারে দেখতে পাবে না, শুধুমাত্র সুশীলা ছাড়া। দেখতে দেখতে তার চেহারা খারাপ হইতে লাগলো, চোখ দুটো কোটরে বসে যাইতে লাগলো। হবে নাই বা কেন বলুন ঠাকুর মশাই? মানুষ যদি প্রায় সব সময় খেতে গিয়া ঘুমাতে গিয়া এক বিশেষ প্রাণীরে দেখতে পায় যাকে কেউ দেখতে পাইতেছে না, তবে তার ভয় পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। দেখতে দেখতে এই খবর খান সারা গায়ে ছড়ায় পড়ল। কবিরাজ মশাইরে দেখাইয়াও কোনো লাভ হইল না। কেউ কেউ কইল আমার বউটার মাথাটা নাকি একদম খারাপ হয়ে গেছে, ও নাকি পাগল হইয়া গেছে। আবার কারো কারো মতে ওরে নাকি ভূতে ধরছে, ভূতে ভর করে নাকি ওর মুখ দিয়ে এইসব কথা বলাইতেছে। কোনো ওজা ডাইকা ঝাড়ফুঁক করাই তৈব। ঠাকুর মশাই আমার বউটারে বাঁচান ঠাকুর মশাই। আমি যে ওরে বড় ভালোবাসি। ওর গর্ভে আমার সন্তান রয়েছে ঠাকুর মশাই।
বউটার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটারও যে ক্ষতি হইয়া যাইব। জানেন ঠাকুর মশাই, আমার কোনোদিনই ভূত পেতে অতটা বিশ্বাস ছিল না, কারণ আমি নিজের চোখে কখনো কোনো দিনও এমন কিছু দেখি নাই। কিন্তু এখন যা দেখছি তাতে আমার মনে হচ্ছে ওই কালো বিড়ালটা আসলে জীবিত নয়, ও মৃত। আর সেই শুধুমাত্র সুশীলারই দেখা দিচ্ছে। শান্ত হন, আপনি একটু শান্ত হন ব্রজগোপাল বাবু। ভদ্রলোকের অস্থির অবস্থা দেখে তাকে কথাটা বললাম। আপনি যখন আমার কাছে এসেছেন তখন কিছু একটা ব্যবস্থা হবেই। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার স্ত্রীকে মানে সুশীলা দেবীকে দ্রুত সুস্থ করা যায়। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, একটু জল পাওয়া যাইব? কথা বলতে বলতে হয়তো ব্রজগোপাল বাবুর গলাটা শুকিয়ে গিয়েছিল। আমি জালা থেকে এক ঘটি জল নিয়ে ব্রজগোপাল বাবুকে দিলাম। জলটা খেয়ে মনে হলো তিনি পরম তৃপ্ত হলেন। ঠাকুর মশাই, আমার বউটা ভালো হয়ে যাইব তো ঠাকুর মশাই? আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে যাইব তো? বলেন না। নিশ্চয়ই ভালো হয়ে উঠবে, ভগবানের উপর আস্থা রাখুন। ব্রজগোপাল বাবুকে আশ্বস্ত করলাম। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদিও কথাটা আপনার জানার কথা নয়, তবুও আপনার স্ত্রী সুশীলা দেবী যদি কখনো আপনাকে বলে থাকে তাই শুধোচ্ছি আর কি কথাটা। আচ্ছা, উনি কি কখনো কোনো কালো বিড়ালকে মেরে ফেলেছিলেন বা গুরুতর রকমভাবে আঘাত করেছিলেন? এরকম কিছু কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা তো আমি ভুলে গেছিলাম ঠাকুর মশাই। হ্যাঁ, আপনি বললেন বলে মনে পড়লো। হঠাৎ করে কিছু একটা কথা মনে পড়াতে অধীর আগ্রহের সাথে সেই কথাটা বলতে শুরু করলেন ব্রজগোপাল বাবু। এই ঘটনাগুলি যখন সবে ঘটতে শুরু করে, মানে সুশীলা যবে থেকে ওই কালো বিড়ালটারে দেখতে পায়, তখন আমার একখান অদ্ভুত কথা কয়েছিল জানেন ঠাকুর মশাই। ও কয়েছিল, ও তখন সবে ছোট, ওই খুবই ছোট আর কি। সেই সময় কয়েকখান বন্ধু বান্ধবের সাথে সে খেলতেছিল, আর খেলতে খেলতে বড় ঢিলা চোরাচুরি করতে আসছিল। তো ও যে ঢিলটা সরে সেটা নির্দিষ্ট জায়গায় না গিয়া এখন ঝোপের মধ্যে পড়ে, আর সেই ঝোপের মধ্যে থেকে একটা বিড়ালের আত্মচিৎকার শুনতে পায় সকলে। তারা সুইটটা গিয়া দেখে সেই স্থানে এখন কালো বিড়াল পইরা আছে, তার কপালের মাঝখানে একখান গভীর ক্ষত, আর সেইখান থেকে আর রক্ত ঝরে পড়তে আছে। আর সেই আঘাতে এই বিড়ালটা মারা যায়। এটা বুঝতে পারাই তারা তক্ষুনি যে যার বাড়িতে পলায় যায়। বিড়ালটারে কে মারলো সেটা সুশীলা আর ওর বন্ধুরা ছাড়া আর কেউ জানতে পারলো না। পরে গায়ের লোকজন মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই কালো বিড়ালটারে দেখতে পায় মইরা পড়ে আছে। কে যে এটারে মারলো সে ব্যাপারে কেউই কিছু বুঝতে পারলো না। আর বিড়ালের মৃত্যু নিয়ে কারোর অত মাথা ব্যথা নাই, তাই গায়ের লোকেরা মাটি কুহিরা বিড়ালের সৎকার করে দিছিল। সুশীলার বিশ্বাস সেই বিড়ালটাই এতদিন পরে এসে তার কৃতকর্মের কথা মনে করিয়া দিতেছে। কিন্তু এত বছর পর হঠাৎ এই মৃত বিড়ালের আত্মা তার কাছে কেন আইব ঠাকুর মশাই? এইটাই তো আমার মাথায় ঢুকতেছে না। প্রতিশোধ যদি নেওয়ারই হতো তবে তো মারা যাওয়ার পর পরই কাছে আসতে পারত। এমনকি বিয়ার পরেও এত বছরে কোনোদিন দেখেনি, আজ হঠাৎ কেন? এইটা কি তবে আমার সুশীলার ভুল ধারণা ঠাকুর মশাই? বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। বিষয়টা ভালোভাবে জানতে গেলে আমাকে আপনার বাড়িতে যেতে হবে। আপনার বাড়িতে না গেলে আমি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবো না। যাবেন যাবেন ঠাকুর মশাই, আমার বাড়িতে যাবেন? ব্রজগোপাল বাবুকে বেশ আনন্দিত মনে হলো। কখন যেতে চান কন? সম্ভব হলে আজই আর এখনই। অনেক দেরি হয়ে গেছে,
আপনার আরও আগে আসা দরকার ছিল আমার কাছে। এর চেয়ে বেশি দেরি করা হয়তো উচিত কার্য হবে না। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যখন বলছেন তখন আমার আর আপত্তি থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে বলছিলাম ঠাকুরমশাই, একটু আমতা আমতা করেই ব্রজগোপাল বাবু বললেন, আপনি যদি আমার বউটারে ভালো করে দেন, তবে আমার তো বেশি সামর্থ্য নাই, তবুও আমি আমার সাধ্য মতো দক্ষিণা দেওয়ার চেষ্টা করব ঠাকুরমশাই। ওসব কথা পরে হবে ব্রজগোপাল বাবু, এখন চলুন আপনার বাড়িতে। আপনি আমাকে যেরূপ বর্ণনা দিলেন তাতে মনে হচ্ছে আপনার বউয়ের খুব তাড়াতাড়ি কোনো সমূহ বিপদ আসতে চলেছে। ব্রজগোপাল বাবুর সাথে তার বাড়িতে ঢুকতেই কেমন একটা অমঙ্গলজনক সংকেত পেলাম। বাতাসে কেমন একটা উটকো গন্ধ মিশে আছে। গন্ধটা যে কিসের সেটা বুঝতে পারলাম না। আমি তো আগেই বলেছি, কোথাও কোনো অশুভ সংকেত থাকলে সেটা আমি আগে থেকেই বুঝতে পারি। দেবী মধু সুন্দরী দেবীর কৃপায় এই বিশেষ ক্ষমতাটি আমার আছে। তো সেই বাড়িতে ঢুকতে আমার মনে হলো কোনো অদৃশ্য দুটো চোখ যেন আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে স্থির হয়ে আছে, আর তার সেই চাহনির মধ্যে মনে হচ্ছে যেন কোনো রাগ নেই, বরং কিছুটা মায়া মিশে আছে, যেন আমাকে কিছু একটা বলতে চায় ওই অদ্ভুত দুটো চোখ। ব্রজগোপাল বাবুকে এ ব্যাপারে আমি কিছু বললাম না। তার সঙ্গে তার ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখলাম চৌকির ওপর একজন মধ্যবয়স্কা মহিলা বসে আছেন, আর তার পাশে শুয়ে আছেন একজন শীর্ণকায় যুবতী মহিলা। এই যুবতী হয়তো ব্রজগোপাল বাবুর স্ত্রী হবেন। মা, ইনি হইলেন গিয়া ঠাকুরমশাই, যার কথা আপনারে কইয়াছিলাম। আর ঠাকুরমশাই, উনি হইলেন আমার শাশুড়ি মা, আর এই হলো আমার স্ত্রী সুশীলা। পরিচয় পর্বের পর আমাকে হাত জোর করে নমস্কার জানালেন ব্রজগোপাল বাবুর শাশুড়ি। ওনার স্ত্রীও উঠে বসে আমাকে নমস্কার জানালেন। ব্রজগোপাল বাবুর শাশুড়ি উঠে দাঁড়িয়ে আমাকে চৌকিতে বসার জায়গা করে দিলেন। চৌকিতে বসে সুশীলা দেবীকে বললাম কথাটা। মা, আমি তোমার স্বামীর মুখ থেকে সমস্তটাই শুনেছি। এতে তোমার কোনো দোষ নেই মা। পৃথিবীতে কোনো কোনো সময় কোনো মানুষ হয়তো এমন বিশেষ কোনো জিনিস দেখতে পায় যা অন্য কেউ দেখতে পায় না। এটা তাদের বিশেষ ক্ষমতার মধ্যেই পড়ে। তাদের সেই দেখা, সেই বিশেষ বিষয়বস্তুর উৎস আর তার ব্যাখ্যা যদি সঠিকভাবে পাওয়া যায় তবে ভয়ের কোনো কারণ থাকে না। আমার কথা শুনে সুশীলা দেবী কিছু না বলে মাথা নিচু করে বসে রইলেন। মনে হলো আমার কথায় তিনি একটু অভয় পেলেন। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলছি। যেহেতু ওই বিড়ালটা তুমি ছাড়া আর কেউই দেখতে পায় না, তাই তোমাকেই কথাটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, তুমি ওই বিড়ালটার মধ্যে বিশেষ কিছু কি লক্ষ্য করেছো? মানে তুমি যা দেখেছো তাতে কি তোমার কখনো মনে হয়েছে যে ওই বিড়ালটা অন্তঃসত্ত্বা ছিল? আমার কথায় সুশীলা দেবী একটু অবাক হয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই বলে উঠলেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমারও ওই বিড়ালটাকে দেখে অন্তঃসত্ত্বা বলেই তো মনে হতো। এবার বিষয়টা বুঝতে পেরেছি। আসলে মা, তুমি যখন ছোটবেলাতে ঢিল ছুঁড়ে ওই বিড়ালটাকে হত্যা করেছিলে তখন সেই বিড়ালটা অন্তঃসত্ত্বা ছিল। একজন অন্তঃসত্ত্বা প্রাণীকে হত্যা করা মহাপাপ।
আর তাই তুমি করেছিলে মা। তাই তোমার এই সময় বিড়ালটা তোমার কাছে আসে, তোমাকে পূর্বের কথা মনে করিয়ে সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দেয়, তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি সেই সময় তার প্রতি কত বড় অন্যায় করেছিলে। কিন্তু ঠাকুর মশাই, যখন ও বিড়ালটাকে মেরেছিল তখন তো না জেনে বুঝেই মারছিল, আর তখন তো নিতান্তই ছোট ছিল, তেমন তো কিছু বুঝতো না তখন। মা, আপনারা তো জানেন যে অন্যায় সব সময় অন্যায়ই হয়, সেটা বাচ্চা বয়সেই করা হোক বা বড় বয়সে। আর সেই সময় তো শুধু একজনকেই মারেননি, ও তো সেই বিড়ালটার সঙ্গে আরো একজনকে মেরে ফেলেছিল, যে তখনও ভূমিষ্ঠ হয়নি। তবে তবে এখন আমি কি করুম ঠাকুর মশাই? আমাকে হাত জোর করে এই কথাটা বললেন ব্রজগোপাল বাবু। এই সমস্যার সমাধানের কি কোনো উপায় নাই? সকল সমস্যারই কোনো না কোনো সমাধান আছে ব্রজগোপাল বাবু। একটা যজ্ঞ সম্পন্ন করতে হবে, আর আপনার স্ত্রীকে তার করা পাপের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে হবে। নিয়ম কানুন সব আমি বলে দেব, আপনি শুধু যজ্ঞের যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করুন। সম্ভব হলে আজ রাতে এই ক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর আমার কথা মতো ব্রজগোপাল বাবু সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আয়োজন করলেন। সমস্ত আচার অনুষ্ঠান মেনেই যজ্ঞবিধিও সম্পন্ন হলো। এই যজ্ঞের জন্য কি কি জিনিসপত্রের প্রয়োজন হলো বা কতক্ষণ ধরে এই যজ্ঞ চলেছিল সেই সব তোমাকে বিস্তারিত বললাম না, তবে সুষ্ঠুভাবে আর কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তা সম্পন্ন হয়েছিল। নিন, আশা করছি আর কখনো আপনার স্ত্রী ওই কালো বিড়ালটিকে দেখতে পাবেন না। যজ্ঞ শেষ করে ব্রজগোপাল বাবুকে কথাটা বললাম। ব্রজগোপাল বাবু অবশ্য তার কথা রেখেছেন। তিনি তার সাধ্য মতন আমাকে দক্ষিণা দিয়েছিলেন। কথা থামিয়ে চুপ করলো তারানাথ। তখন সন্ধে হয়ে এসেছে। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এরপরে আর কোনোদিন আপনার সাথে ব্রজগোপাল বাবু বা তার পরিবারের দেখা হয়নি? মানে ওনার স্ত্রী আর কখনো ওই কালো বিড়ালটিকে দেখতে পেয়েছিল কি না সে ব্যাপারে তো আর কিছুই জানতে পারেননি, তাই না? এরপর অবশ্য আমার তরফ থেকে আর কোনো যোগাযোগ করিনি। তবে বেশ কয়েক মাস পর ব্রজগোপাল বাবু পুনরায় এসেছিলেন আমার কাছে, তবে এবার খুশির সংবাদ নিয়ে। তার কন্যা সন্তান হয়েছিল। তিনি একটিবার তার বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখার অনুরোধ করলেন। আমিও তার অনুরোধ ফেলতে পারলাম না। তার বাড়িতে গিয়ে দেখলাম তার স্ত্রী সুশীলা দেবীর কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান। তার হাসি মুখ দেখেই বুঝতে পারলাম তাদের বাড়িতে বা জীবনে আর কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটেনি। আমাকে দেখে সুশীলা দেবী ঘোমটা টেনে হাঁটু গেড়ে প্রণাম করলেন। আমাকে বললেন, আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমাদের জীবনে আবার শান্তি ফিরেছে। আপনি আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করুন যাতে আমি এবং আমার পরিবার সকলেই সুখে শান্তিতে থাকতে পারি। আপনি আশীর্বাদ করুন। আমিও তাকে আশীর্বাদ করলাম। খুব সুখী হও তুমি আর তোমার মেয়ে দুজনেই। ঈশ্বর সর্বদা তোমাদের মঙ্গল করুক। এই বলে তারানাথ চুপ করলেন। আমি বলে উঠলাম, ঠাকুরমশাই, এইবার আমাকে বাড়ি ফিরতে হবে। গিন্নির রাগ মনে হয় এতক্ষণে পড়ে এসেছে। আপনারা শুনলেন লেখক সায়ন রুদ্রর কলমে তারানাথ তান্ত্রিক ও কালো বিড়াল।
গল্পের সূত্রধার আমি বিপাশা। গল্পের কথক ও বিভূতির ভূমিকায় অমিত সরকার ও অন্যান্য চরিত্রে শুভদীপ ঘোষ, অস্মিতা সোম ও বিপাশা গাঙ্গুলি। শব্দ সংযোজন রিম্পা ঘোষ। আবহ পরিকল্পনা শুভজিৎ। প্রচ্ছদ ক্রিয়েটোম্যানিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লোককথাকে। মুহূর্তের অনুভূতিগুলি যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।